السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আরবি প্রভাষক ভাইবা প্রার্থী 2025 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা আরবি প্রভাষক ভাইবা প্রার্থীদের খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের এই লাইভ। আমরা এখানে অতি অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের গেট আপ কেমন হবে, বা এর আগেও আমাদের আলোচনা করা দরকার যে আমাদের নাম্বার বিভাজনটা আসলে কেমন। তো আমাদের যে প্রথম হচ্ছে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয় 100 নম্বরে, তারপরে হচ্ছে আমাদের রিটেন পরীক্ষা হয়েছে 100 নম্বরে, তারপরে আমাদের ভাইবা পরীক্ষা হবে 20 নম্বরে। তো এখানে আমাদের লিখিত পরীক্ষায় আসলে আমরা যে মার্কসটা পাই ওইটার উপরেই মূলত আমি যতদূর আমরা জেনেছি এ পর্যন্ত লিখিত পরীক্ষার যে মার্কস এটার উপরে নির্ভর করেই মূলত আপনার মানে পাস নাম্বার নির্ধারণ করা হয়। এবং আপনার জাতীয় মেরিট লিস্ট, ন্যাশনাল যে মেরিট লিস্ট, ওখানে আপনার নামটি অন্তর্ভুক্ত করা হবে এবং মেরিট লিস্টে আপনার পজিশন সাজানো হবে, পজিশন নির্ধারিত করা হবে শুধুমাত্র লিখিত নাম্বারের উপরে। ওখানে ভাইবা নাম্বারের কোনো দখল নাই, মানে ভাইবা নাম্বারের কোনো অ্যাড করা হবে না। মানে আপনার মেরিট পজিশনে ওই 100 নাম্বারের ভিতরে আপনি যা পাবেন, 60 পান, 70 পান, 80 পান, 80 নাম্বার উপরে সাধারণত বেশি পায় না, তো ওইটার উপরেই পজিশন নির্ধারণ করা হবে। বাকি যে 20 নাম্বার যেটা ভাইভাতে আমরা পরীক্ষা দিই এটা অ্যাড করা হয় না। মানে মেরিট পজিশন নির্ধারণের ক্ষেত্রে বা মেরিট পজিশন সাজানোর ক্ষেত্রে এই 20 নাম্বারের কোনো দখল নাই। তো এখন হচ্ছে তাহলে আমরা ভাইভাতে কেন অংশগ্রহণ করব? ভাইভাতে কিন্তু আপনার 20 নাম্বারে এটার মধ্যে কিন্তু পাস ফেল আছে, অনেককে ফেল করিয়ে দেওয়া হয়েছে অতীতে। তো এই 20 নাম্বারের মধ্যে আপনি কিন্তু পাস করা বাধ্যতামূলক, মানে পাস করতে হবে, মাস্ট বি, অবশ্যই পাস করতে হবে। ফেল করলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দিবে, পাস করতে হবে। কিন্তু এই মার্কসটা ন্যাশনাল মেরিট লিস্টে অ্যাড হয় না। মানে আপনাকে 120 নাম্বারের মধ্যে কত পেয়েছেন এটা এভাবে নির্ধারণ করবে না, বরং 100 নাম্বারের মধ্যে আপনি কত পেলেন, মানে লিখিততে কত পেলেন এটার উপরেই ন্যাশনাল জাতীয় মেরিট লিস্টে আপনার নামটি অন্তর্ভুক্ত হবে এবং কততম হয়েছেন এটা নির্ধারণ করা হবে। এবং আমাদের যখন মানে ভাইবা শেষ হয়ে যাবে, আমাদের যে সার্টিফিকেট দিবে ওখানে আমাদের লেখা থাকে যে আপনি লিখিততে কত পেয়েছেন, রিটেনে কত, ভাইবাতে কত, ওখানে লেখা থাকবে। 100তে আপনি কত পেলেন, তারপরে আর ভাইবাতে 20 নাম্বারের মধ্যে কত পেলেন। এখন হচ্ছে ভাইবাতে 20 নাম্বার আপনি পাস করা বাধ্যতামূলক, আপনি যদি পাস না করেন আপনাকে ফেল করিয়ে দেওয়া হবে। কিন্তু এই নাম্বারটা আপনার একসাথে অ্যাড হয় না, মানে এই নাম্বারটি ন্যাশনাল মেরিট লিস্ট প্রণয়নের ক্ষেত্রে এটার কোনো মানে ভূমিকা নাই। এখন এই 20 নাম্বারের মধ্যে 12 নাম্বার হচ্ছে সার্টিফিকেটের উপরে, 4টি সার্টিফিকেট, দাখিল, আলিম, ফাজিল, কামিল, অথবা দাখিল, আলিম, অনার্স, মাস্টার্স তো কিন্তু বাধ্যতামূলক। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম 14তম, আমি পরীক্ষা দিয়েছিলাম 14তম নিবন্ধন, তখন কিন্তু আপনার মাস্টার্স বাধ্যতামূলক ছিল না। এই জিনিসটাকে পরে অ্যাড করা হয়েছে। মেবি আমি যতদূর জানি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিসি যখন আব্দুর রশিদ, মেবি ওনার সময়ে মেবি এখানে মাস্টার্স অ্যাড করা হয়, মানে মাস্টার্সও পাস করতে হবে, অনার্সের সাথে মাস্টার্স লাগবে। কিন্তু আমাদের সময় ছিল না। 14তম নিবন্ধন আমরা যখন দিয়েছিলাম তখন শুধু অনার্স দিয়েই আরবি প্রভাষক হওয়া যাইত, পরে এটা অ্যাড করা হয়েছে, এটা একবার রিসেন্টলি অ্যাড করা হয়েছে। সুতরাং বর্তমানে আমাদের 4টি সার্টিফিকেট লাগবে, দাখিল, আলিম, ফাজিল, কামিল, অথবা দাখিল, আলিম, অনার্স, মাস্টার্স। এই প্রতিটি সার্টিফিকেট আমাদের নাম্বার হচ্ছে 3 করে, 3 4 12। এখন যারা আমরা ফার্স্ট ক্লাস পেয়েছি তারা আমরা 12 নাম্বার অটো পেয়ে যাব, এখানে কোনো মানে নাম্বার কমানোর কোনো সুযোগ নাই। এবং এই নাম্বারগুলো দেখারও সুযোগ আছে। আপনি যখন ভাইভাতে যাবেন বোর্ডে ঢুকার আগে আপনাকে এই নাম্বারটা
ওখানে বাহিরে একজন বসা থাকে, উনি নাম্বারগুলো যোগ করে দেন আর কি। তো এগুলো চাইলে দেখাও যায়, অনেক সময় আপনি চাইলে দেখতে পারবেন যে আপনি 12তে কত পেলেন। তো 12তে আপনি যদি ফার্স্ট ক্লাস থাকে 12তে 12 পেয়ে যাবেন। এখন আসলে ফার্স্ট ক্লাসটা কত হয়? ফার্স্ট ক্লাস হচ্ছে আপনার যারা 4 পয়েন্ট, মানে আপনি অনার্স এবং মাস্টার্স যদি 4 পয়েন্টে থাকে, মানে 4 পয়েন্টে যদি এ প্লাস থাকে, তাহলে আপনি যদি 3 পয়েন্ট পান তাইলে ফার্স্ট ক্লাস, মানে 3 পয়েন্ট এবং 3 পয়েন্টের উপরে ফার্স্ট ক্লাস শুরু হয়ে যায়। 3 পয়েন্টের উপরে 3 পয়েন্ট, এরপরে যদি 1 হয় 3.1 আপনি ফার্স্ট ক্লাস পেয়ে গেলেন। আর যদি 5 পয়েন্টে ফার্স্ট ক্লাস হয়, যেমন আমাদের ফাজিল এবং কামেলে 5 পয়েন্টে ফার্স্ট ক্লাস, তাহলে সেখানে হচ্ছে ফার্স্ট ক্লাস ধরা হয় 3.88, 3.88 এবং তার উপরে। 4 পয়েন্টে যেখানে এ প্লাস হয় সেখানে ফার্স্ট ক্লাস ধরা হয় 3 পয়েন্টের উপরে। আর যেখানে 5 পয়েন্টে এ প্লাস হয় সেখানে ফার্স্ট ক্লাস ধরা হয় 3.88, 3.88 এবং তার উপরে যদি আপনি উঠতে পারেন আপনি ফার্স্ট ক্লাস পেয়ে গেছেন। এর নিচে যদি হয় আপনি সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস হবে। তো এই যদি ফার্স্ট ক্লাস থাকে 4টির ভিতরে, তাহলে আপনি মোটামুটি 12 নাম্বারের মধ্যে 12 নাম্বারে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে বাকি 8 নাম্বার। এই 8 নাম্বার কিন্তু বিভাজন আছে। 8 নাম্বারের ভিতরে 3 নাম্বার হচ্ছে আপনার গেট আপের উপরে। এই জন্যই মানে গেট আপের আলোচনা করার আগে এটা আমাদের জানা উচিত, আমাদের যে এপিয়ারেন্স বা গেট আপ যেটাকে বলে, আমাদের বেশভূষা, আমাদেরকে দেখতে আসলে কেমন লাগছে, মানে আমি যে ভাইবা প্রার্থী, আমি যে পরীক্ষা দিতে এসেছি, এই সেন্সটা আমার মনের ভিতরে কাজ করছে কিনা, নাকি আমি কোন রকম একটা জামা পরে চলে আসছি যেটা ময়লা, যে জামাটা আমি ইস্ত্রি করিয়ে আনি নাই, যে জামাটা মানে কালার চয়েসের ক্ষেত্রে আমার কোনো হিসাব নাই, মানে আমি একটা কালো পরে চলে আসছি, আমি একবারে চকচকে একটা কালার, অতি মানে হলুদ সাদা এরকম পরে চলে আসছি। সাদা পরা যাবে, মানে ও কালারিং একবার বেশি কালারিং পরে চলে আসছি, এরকম এটা যেন আমাদের না হয়। এই জন্য আমাদের গেট আপ বা এপিয়ারেন্সের উপর আমাদের নাম্বার হচ্ছে 3। এরপর আমাদের পারফরমেন্সের মধ্যে নাম্বার হচ্ছে কত? 5। তো এখন হচ্ছে এই 8 নাম্বার কিন্তু আপনাকে দিবে ভাইবা বোর্ড, মানে 3 এবং 5 মিলে যে 8 নাম্বার, এটা পুরোটাই দিবে ভাইবা বোর্ড। আর বাকি 12 নাম্বার আপনি ভাইবা বোর্ডে ঢুকার বাহিরেই পাবেন, বাহিরে আপনার সার্টিফিকেটের উপরে। তো এই 8 নাম্বারই ওনাদের হাতে থাকে। তো ওনারা দেওয়ার সময় আর এটা চিন্তা করে না যে আপনি গেট আপ ঠিক আছে, গেট আপের উপরে 3 নাম্বার, আপনি পারফরমেন্সের উপরে 5 নাম্বার, ওভাবে আর এই বিভাজনটা ওনাদের মাথায় থাকে না। ওনারাও ওই 8 নাম্বারের ভিতরে আপনাকে মোটামুটি আপনি যখন পারবেন, মানে প্রশ্নের উত্তর দিতে পারবেন, আপনাকে 8-এর মধ্যে 6 দিয়ে দিবে, 7 দিয়ে দিবে। এবং 8-এর মধ্যে 8 দেওয়ার নজির অনেক আছে, মানে 20-এ 20 পেয়েছে এরকম অনেক, মানে 20-এ 20 পেয়েছে। আমি নিজে পাই না, আমি 1 কম পেয়েছি, আমি 8-এর মধ্যে 7 পেয়েছি আর কি। তো কেন 7 দিয়েছে বা এটার কারণ কি? কোনো কারণ নাই, মানে এমনিতে আপনাকে ওনারা অনেক সময় দিবে, কম দিবে, বেশি দিবে। তো এই 8 নাম্বারের ভিতর আপনি 8ও পাবেন, 7 পাবেন, 5 পাবেন, 4 পাবেন, যতই পান। কিন্তু ওগুলো নাম্বার দেওয়ার সময় আপনার গেট আপে 3 নাম্বার, পারফরমেন্সে 5 নাম্বার, এই বিভাজনটা ওনাদের মাথায় থাকে না, ওনারা একসাথে নাম্বার দিয়ে দেয় আপনাকে। তো এখন হচ্ছে আপনি সুন্দর একটা গেট আপ নিয়ে যাবেন। তো এটা যেতে হবে আমাদের কি ফর্মাল ড্রেসে। এখন ফর্মাল ড্রেস বলতে আমাদের হুজুরদের ক্ষেত্রে বা পাঞ্জাবির ক্ষেত্রে ফর্মাল ড্রেস কেমন হয়? পাঞ্জাবির ক্ষেত্রে ফর্মাল ড্রেস হচ্ছে সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, এই সবগুলো সাদা হওয়া, এটি হচ্ছে কি ফর্মাল। পাঞ্জাবির ক্ষেত্রে ফর্মাল হচ্ছে সাদাটাকেই ফর্মাল ধরা হয় পাঞ্জাবির ক্ষেত্রে। এখন সাদার ভিতরে যদি মানে হালকা অন্য কাজ থাকে, একবারে নরমাল, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি বেশি গর্জিয়াস কাজ থাকে, যেটা চোখ ধাঁধানো বা চোখে পড়ে, এগুলো কিন্তু খারাপ, এগুলো ঠিক না, মানে এগুলো এরকম পরে যাওয়া আমাদের ঠিক না। সাদা পরে যাব, অথবা সাদার ভিতরে সামান্য হালকা কালারের একটু কাজ থাকে অন্য সুতার সামান্য, এগুলো হলে ঠিক আছে। এটাই হচ্ছে ফর্মাল হচ্ছে সাদা। এখন অন্য কালার তো অনেকে পরে যায়, ওনারা পরে যায়, ওনাদেরকে কিছু বলে না, কিন্তু আপনাকে যে বলবে না তার কোনো গ্যারান্টি দিতে পারবেন না। কারণ আপনি ওখানে একসাথে 10টি বোর্ড থাকে, 7-8টি বোর্ড থাকে, কোন বোর্ডে এক্সামিনারের মন মানসিকতা কেমন সেটা তো আর আপনি জানেন না।
এখন আপনার বন্ধু সে মানে হলুদ পোশাক পরে গেছে, আপনি পরে গেছেন সাদা, তো মানে সরি মানে আপনার বন্ধু পরে গেছে মনে করেন মানে সাদা পোশাক, হলুদ পোশাক, আপনি সাদা পরে গেছেন। তো এখন মানে ওকে হয়তো অনেক সময় কিছু বলে না, আবার অনেক সময় বলতেও পারে। তো এটা কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু আমাদের ফর্মাল ড্রেস এটা আমরা মেনটেন করে যাব। এখন হচ্ছে আপনি কানি কাটা যেটা বলি আর কি, আমরা শর্ট জামা যেটা পরি এটাও পরে যেতে পারবেন, লম্বাও পরে যেতে পারবেন, এগুলোতে কোনো সমস্যা নাই। কানি কাটা লম্বা এগুলোতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সাদা পরে যাবেন, সাদা পরে যাবেন। এখন অনেক সময় কাউকে বলে না, আবার বলতেও পারে, মানে বলাও তো বিচিত্র না, মানে আপনার বন্ধুকে বলে না কিন্তু আপনাকে বলতে পারে। এখন আপনি কেন সম্মুখীন হবেন? এখানে নাম্বারে মাত্র 8, এই 8-এর মধ্যে আপনি একটা পাঞ্জাবি চয়েসের কারণে 2 নাম্বার 3 নাম্বার কম কেন পাবেন? আপনি পারফরমেন্সে হয়তো নাম্বার না মানে কম পেতে পারেন, এখন আপনার এপিয়ারেন্সের জন্য নাম্বারগুলো থাকে। এরপরে হচ্ছে যে আমরা বাইবা বোর্ডে যাব, ঢুকার সময় আমরা আসলে কি দিব? সালাম দিব। সালাম, ফাইজা দাখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। এটা হচ্ছে কোরআনের আয়াত। কোরআন আমাদেরকে বলছে যে আমরা যদি কারো ঘরে যাই, ঘর বলতে ঘরও হতে পারে, ঘর বলতে অফিস হতে পারে, ঘর বলতে আমরা ভাই বা বোর্ডে যেতে যাওয়ার সময় আমরা কি দিব? সালাম দিব। সালাম দিব। আচ্ছা, একবার বোর্ডে মানে আপনি দরজার ওখানে দাঁড়িয়েই বলবেন কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলে আপনি দাঁড়িয়ে থাকবেন, একটু দাঁড়িয়ে থাকবেন। ওই আপনি দাঁড়িয়ে থাকতে থাকতে ওনারা হয়তো সালামের উত্তর নিবে অথবা নিবে না, তখনই ওনারা আপনাকে বলবে যে আপনি ভিতরে আসুন। তো আমরা সালাম দেয়া মানি অনুমতি চাওয়া। সালাম দিয়ে আবার বলা লাগবে না যে স্যার আমি কি আসবো, মে আই কামিন স্যার, আরবিতে যেভাবে বলে আর কি, আস্তাআযিনু লিদ-দুখুল, এটা বলতে হয় না, মানে আরবি এটা বলতে হয় না, কারণ আমরা তো ইসলামিক কালচার ফলো করি। ইসলামিক কালচারে এভাবে বলার কোনো প্রয়োজন পড়ে না যে আমি কি ভিতরে আসতে পারি, বরং আপনি সালাম দিবেন। এই সালাম দিয়ে একটু দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকবে দেখবেন যে ওনারা বলবে, আপনাকে বলবে যে আসুন আসুন বলবে। এটা সবাইকে বলছে, আমরাও ভাইবা দিয়েছি, আমাদেরকেও বলা হয়েছে। তো এখানে আপনি সালাম দিয়ে একটু দাঁড়িয়ে থাকবেন। যদি দেখেন যে অনেকক্ষণ দেরি হয়ে যাচ্ছে, ওনার আর কোনো রেসপন্স করছে না, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন। আপনি তখন বলবেন যে কি আস্তাআযিনু লিদ-দুখুল, আস্তাআযিনু আমি অনুমতি প্রার্থনা করছি, লিদ-দুখুলি প্রবেশ করার জন্য। তো এটা হচ্ছে আপনি একটু মানে দেখছেন যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, ওনাদের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, তখন বলবেন। কিন্তু সাধারণত এটা হবে না। সাধারণত আপনি সালাম দিলে ওনারা বলবে যে আপনি আসুন। তখন আপনি ভিতরে যাবেন, ভিতরে গিয়ে একটু মানে গিয়ে বসে যাওয়ার দরকার নাই, মানে আপনি একটু সময় নিলে দেখবেন যে ওনারা বলবে যে বসুন। মানে ওনাদের মুখ থেকে এগুলো একটু বের করা দরকার, মানে আপনি গিয়ে বসে যাবেন না, এটা কিন্তু খারাপ দেখা যায়। আপনি গিয়ে মানে ওনারা বলছে আপনি গিয়ে বসে গেছেন, তো এটা মানে করবেন না। মানে আপনি গিয়ে একটু কতক্ষণ মানে 20-30 সেকেন্ড একটু মানে ওই যে আমরা যেটা বলি আর কি, একটু কাছুমাছু করা না, মানে একটু বসতে চাওয়া বা ওনাদের কাছে একটু জানতে চাওয়া যে আমাকে কিছু বলুন, আমাকে বসতে অনুমতি দিন। একটু হালকা কাছুমাছু করলেই 10-20 সেকেন্ড দেখবেন যে ওনারা বলে দিবে আপনাকে যে বসুন, তখন আপনি বসবেন। কিন্তু আপনি সরাসরি গিয়ে বসে যাওয়া এটা উচিত না। মানে গেলেন একবারে গিয়ে বসে গেলেন ধপাস করে, এটা করবেন না। মানে একটু কাছুমাছু করবেন বা একটু বসতে চাচ্ছেন, ওনাদেরকে বুঝাবেন, তো ওনারা বলবে। আর যদি এমন হয় যে আপনি গিয়ে অনেকক্ষণ ওয়েট করতেছেন, ওনারা আপনাকে বলছে না যে বসতে, তখন আপনি বলবেন যে আমি কি বসতে পারি। কেমন, এটা একটু অনেক পরে বলবেন, সাথে সাথে বলবেন না। মানে অনেক লেট হয়ে গেছে, 1 মিনিট হয়ে গেছে বা আধা মিনিট হয়ে গেছে, ওনারা কিছু বলছে না, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন। আপনার সাধারণত এগুলো হয় না, আপনি গেলে ওনারা বলবে যে বসুন, তো বসে আপনি এরপরে তো ভাইবা ফেস করবেন। তো ভাইবাতে হচ্ছে আপনি মোটামুটি আপনাকে যেই প্রশ্ন করা হবে 50% যদি পারেন আপনাকে মোটামুটি ভাইবাতে পাস ধরা হবে 50%। এখন 50% বলতে কেমন? 50% বলতে আপনাকে যতগুলো প্রশ্ন করা হবে, কাউকে প্রশ্ন করা হইলো 10টা, তাহলে তার জন্য 50% কয়টা? 5টা। কাউকে প্রশ্ন করা হইলো 6টা, তাহলে তার জন্য 50% হবে কয়টা? 3টা। আবার কাউকে কাউকে এমন হবে যে 3টা প্রশ্ন করবে, 2টা প্রশ্ন, এটা হয়। ভাইবা বোর্ডে যারা 10টায় ঢুকবেন, মানে যারা 10টায় প্রথম দিকে যারা থাকবেন, তাদেরকে অনেক প্রশ্ন করবে। 2 শ্রেণীর ভাইবা প্রার্থীকে বেশি প্রশ্ন করা হয়। এক শ্রেণী হচ্ছে যারা প্রথমে থাকে, দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা পারে। মানে আপনি যখন ভাইবাতে অনেক বেশি
পারছেন, মানে আপনাকে কঠিন কঠিন প্রশ্ন করছে, আপনি সব উত্তর দিচ্ছেন, তখন হচ্ছে দেখবেন যে আপনাকে অনেক প্রশ্ন করবে, মানে 10, 20, 30টা প্রশ্ন করে ফেলবে। এটা করে, এটা কাকে করে? যে পারে, যে পারে তাকে ওনারা অনেক বেশি জিজ্ঞেস করে, আর যে পারে না তাকে খুব বেশি জিজ্ঞেস করে না। আপনি যখন একটা দুইটা জিজ্ঞেস করলো, আপনি পারলেন না, তখন দেখবেন যে 3-4টার পর আপনাকে বলবে এবার আসতে পারেন, তো আপনি সালাম দিয়ে চলে আসবেন। তো আপনাকে যত বেশি প্রশ্ন করা হবে এটা আপনার জন্য পজিটিভ। আপনি বুঝবেন যে মানে আপনি পারছেন বা ওনারা আপনার প্রতি সন্তুষ্ট। আর যখন দেখবেন যে 3, 4টা 5টার পর আপনাকে বলছে যে আপনি এখন আসতে পারেন, বুঝবেন যে খুব একটা সন্তুষ্ট না। মানে প্রশ্নের সংখ্যা কম হওয়া এটা অসন্তুষ্টি প্রকাশ করে, আর প্রশ্নের সংখ্যা যত বেশি হবে তত বুঝবেন যে মানে আপনার প্রতি ওনারা সন্তুষ্ট। তো এইভাবে 50% যদি আপনি পেরে যান, আপনাকে 60টা জিজ্ঞেস করা হইলে আপনি মোটামুটি 4টা উত্তর দিতে পারলেন, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি পাশ করে ফেলছেন। এরপরে আর যত আগাবেন তত আপনার নাম্বার শুধু বাড়তে থাকবে, এরপরে ওনারা তো নাম্বার দিবে। মোটামুটি এইভাবে আমাদের ভাইবাগুলো শেষ হবে আর কি, ভাইবা শেষ হবে। এরপর আপনি 20 নাম্বারে কত পেলেন এটা আপনি সার্টিফিকেট পেলে তখন জানতে পারবেন। সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত এটা জানার কোনো সুযোগ নাই। সার্টিফিকেটে লেখা থাকে আপনি রিটেনে কত পেলেন, ভাইভাতে কত পেলেন। তবে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, ভাইভাতে পাশ করা বাধ্যতামূলক, কিন্তু ভাইবার নাম্বারটা ন্যাশনাল মেরিট লিস্ট তৈরি করার ক্ষেত্রে এটার কোনো ভূমিকা নাই। মানে আপনাকে শুধু 100 নাম্বারে, রিটেনে 100 নাম্বারে কত পেলেন এটার উপরে মেরিট লিস্ট ওনারা তৈরি করে থাকেন, ভাইবা 120-এ না। ভাইভাতে পাশ করা বাধ্যতামূলক, কিন্তু নাম্বারে এটা যোগ হবে না। তো মোটামুটি হচ্ছে এই আমাদের আরো কিছু আপনারা প্রশ্ন করেছিলেন ওখানে। এখন হচ্ছে আপনাকে যে প্রশ্ন করবে, আপনাকে প্রশ্ন করার ক্ষেত্রে ওনারা সাবজেক্টিভ প্রশ্ন বাধ্যতামূলক করবে। মনে করেন একজন আরবি সাহিত্য নিয়ে অনার্স মাস্টার্স করেছে, তাকে অবশ্য আরবি সাহিত্য নিয়ে প্রশ্ন করবে। একজন হাদিস নিয়ে মানে অনার্স মাস্টার্স করেছে অথবা হাদিস নিয়ে কামেল করেছে, তাকে হাদিস সম্পর্কে, তাকে 6টা প্রশ্ন করলে 3টাই হাদিস সম্পর্কে থাকবে, 4টাই হাদিস সম্পর্কে থাকবে। অনেক সময় 6টা থেকে 6টাই হাদিস সম্পর্কে করবে। কেউ মনে করেন তাফসিরের উপরে অনার্স মাস্টার্স করেছেন বা কামেল করেছেন, তাকে তাফসিরের উপরে 6টা থেকে কমপক্ষে 4টা তাফসিরের উপরে থাকবে, 3টা তাফসিরের উপরে থাকবে। অনেক সময় একবারে সবগুলোই তাফসিরের উপরে থাকতে পারে। তো এইভাবে সাবজেক্টিভ প্রশ্নের সম্মুখীন আপনি অবশ্যই হবেন। আপনাকে সাবজেক্টিভ প্রশ্ন করা হবে, এটা আপনি মাথায় রাখবেন। তো যে সাবজেক্টে পড়েছেন, যে ইসলামিক স্টাডিজে, মানে যে সাবজেক্টে পড়ে থাকেন, সরি আরবি প্রভাষক তো ইসলামিক স্টাডিজে পারে না। তো এভাবে যে সাবজেক্টে আপনি কামেল করেছেন বা অনার্স মাস্টার্স করেছেন, ওই সাবজেক্টে আপনি অনেক বেশি পড়াশোনা করে যাবেন, আপনাকে ওই সাবজেক্ট সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে। এরপরে হচ্ছে যাই, এবার যেহেতু একটু মানে বেশি পাশ করানো হয়েছে, মানে এটা একটা আমাদের জন্য কি, রিটেনে বেশি পাশ করানোটা আমাদের জন্য পজিটিভ না, এটা নেগেটিভ। মানে রিটেনে বেশি পাশ করিয়ে ফেলছে। অন্যান্য বার রিটেনে পাশ করায় আপনার মানে মোটামুটি হচ্ছে আপনার 22,000, 23,000, 25,000, তো এরকম, যেটা এবার আপনার 3-4 গুণ বেড়ে গেছে। তো এটা মানে এটা কিন্তু আমাদের জন্য ভালো না, এটা খারাপ সংবাদ। ভাইভাতে বেশি পাশ করানো, অন্যান্যবার ভাইভাতে 22,000, 23,000 পাশ করায়, এবার যদি 84,000 পাশ করাইছে ভাইভাতে, রিটেনে যেহেতু 84,000 পাশ করাইছে, এটা আমাদের জন্য কি খারাপ সংবাদ। কারণ হচ্ছে এবার অনেক বেশি বাদ পড়ার কি সম্ভাবনা। তো অনেক বেশি যেহেতু বাদ পড়ার সম্ভাবনা, বিশেষ করে আমরা যেহেতু আরবি প্রভাষক পরীক্ষা দিব, আমাদের এখানে মানে মোটামুটি 1691, মেবি 1691, মানে 1700-এর মতো আমাদের কি আছে, শূন্য পদ আছে। 1700 এর মতো শূন্য পদ আছে। 1700 কতজন যেন, মানে এখানে কিছু আছে আপনার আরবি প্রভাষক মাদ্রাসা, আর সামান্য কিছু আছে 31 জনের মতো আরবি প্রভাষক কলেজ। তো সব মিলাই মোটামুটি এই 1700 পোস্ট আছে। কিন্তু আমরা ভাইবা দিব প্রায় কতজন, ভাইবা প্রার্থী প্রায় 4,000-এর মতো। এখন হচ্ছে কথা, মানে এখন হচ্ছে আপনার এই মানে 1700-এর জন্য কতজন আসলে পাশ করাবে, তো সেটা আসলে কেউই আমরা শিওরলি বলতে পারি না। আমিও বলতে পারি না, আপনারাও বলতে পারবেন না যে ঠিক 1700 পোস্টের জন্য আসলে ওনারা কতজনকে পাশ করাবে। তবে সাধারণত যেটা হয় আর কি, ওনারা একটু বেশি পাশ করায়। 1700-র জন্য মনে করেন 1700-এর সাথে আরো 500-300 বেশি যোগ করে ওনারা হয়তো 2200-2300 জনকে পাশ করাবে, মানে একটু বেশি পাশ করাবে।
কারণ এখানে অনেকে মানে হয়তো চূড়ান্তভাবে চাকরি হওয়ার পরও জয়েন করবে না, অন্য কোনো চাকরিতে জয়েন করে ফেলবে, এরকম অনেক হবে। এটা ওনারা জানে, এই জন্য একটু বেশি পাশ করাবে। তো একটু বেশি, এটা খুব বেশি হবে না, 400-500 মিলে আপনি হয়তো সর্বোচ্চ 2200 বা 2300 জনকে পাশ করাইতে পারে মানে ভাইবা চূড়ান্তভাবে। তো এটা তো আমাদের জন্য একটু ভয়ঙ্কর বিষয় যে আমরা 4000 জন পরীক্ষা দিব, এর ভিতরে দেখা যাবে আমাদেরকে 50% বা 50% না হলো মোটামুটি মানে অনেককে 40% বাদ দিয়ে দিবে। এটা কিন্তু আপনি শিওর থাকেন, মানে 40% বাদ দিয়ে দিবে, এটা মাথায় রেখে আমাদেরকে আগাইতে হবে। তো 40% যদি আমাদেরকে বাদ দিয়ে দেয়, তাহলে না আমার তো মানে বোঝা উচিত যে প্রতি 2 জনে একজন, প্রায় 2 জনে একজন কি বাদ পড়ে যাবে। তো এই 2 জন যে বা একজন যে, মানে প্রতি একজনের সাথে একজন প্রতিদ্বন্দ্বী আছে, আপনার সাথে আরেকজন আপনার কি আছে, কন্টেস্টার আছে আপনার, মানে সুতরাং ওকে মানে ওর থেকে আপনার নাম্বার বেশি পেতে হবে। প্রতি জনের সাথে একজন কি আছে, প্রতিযোগী আছে, সেই প্রতিযোগিতে ডিফিট দিয়ে তার থেকে আপনার আগাই যেতে হবে। এটা আপনার মাথায় রাখলে ভালো হবে। তবে 2200-2300 বেশি সাধারণত পাশ করাবে না, কিন্তু এরপরও যদি বেশি পাশ করায় সেটা তো আমাদের জন্য ভালো সংবাদ, কিন্তু সাধারণত এটা হবে না। সাধারণত যা পোস্ট থাকে এর থেকে 400-500 বেশি পাশ করায়, এর বেশি পাশ করাবে না। তো এখন হচ্ছে কথা, এখন হচ্ছে আপনার আসলে লিখিততে আমরা আসলে মানে কি অবস্থা, মানে লিখিততে আমরা শুধু পাশ করেছি, কিন্তু আসলে কত নাম্বার পেয়েছি এটাও তো আসলে জানার সুযোগ নাই। সাধারণত অন্যান্য বছর যেগুলো হয়েছে, অন্যান্য বছর তো আপনার রিটেনে পাশ করাই তো 22-23 হাজার, অন্যান্য বছর আরবি প্রভাষকে মানে মানে মোটামুটি শেষের দিকে তো একবার আরো কমে গেছিল, শেষের দিকে প্রায় 50 পেয়েও মানে অনেকের চাকরি হয়ে গেছে। কিন্তু আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন মোটামুটি 60 নাম্বার যদি কেউ পেয়ে যায় রিটেনে, তাহলে মোটামুটি সে মানে তার চাকরি হয়ে যাবে, এরকম একটা নিশ্চয়তা ছিল। কিন্তু হচ্ছে তারপরে দেখা গেল 60 থেকে কমে আরো 10 নাম্বার কমিয়ে 50-এ অনেকের চাকরি হয়ে গেছে, 50-এর নিচেও রিটেনে অনেকের চাকরি হয়েছে। কিন্তু এবার যেহেতু বেশি পাশ করাইছে, এবার কিন্তু আরেকটু কাটমার্ক বেড়ে যাবে আর কি। আপনি মোটামুটি যদি কেউ 65 পেয়ে যান, মানে 60 আপ হয়ে মোটামুটি 65 পেলে আশা করা যায় যে আপনার চাকরি হবে, সরাসরি আপনার চাকরি হবে, মানে পাস না, শুধু সরাসরি চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি 65 পর্যন্ত পান। 60-এর উপরে যদি 65 পেয়ে যান, তাহলে চাকরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো মোটামুটি এই বিষয়গুলো এরপর হচ্ছে বাইবা বোর্ডে আপনার মানে টিচার থাকবে কয়জন? 3 জন। বাইবা বোর্ডে টিচার থাকবে আপনার 3 জন, এর ভিতরে একজন থাকবে প্রধান আর 2 জন থাকবে ওনার সহকারী। তো বাইবা বোর্ডে যিনি প্রধান থাকবেন উনি একবারে উচ্চ মানের থাকেন, অনেক সময় ওনারা হচ্ছে কি প্রফেসর লেভেলের, ইউনিভার্সিটি থেকে যদি ওনাদেরকে আনে তাহলে ওনারা থাকে প্রফেসর লেভেলের, আর যদি মাদ্রাসা থেকে আনে ওনারা থাকেন কি প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল অথবা ইউনিভার্সিটি প্রফেসর লেভেল বা মানে অ্যাসোসিয়েট প্রফেসর, এই লেভেলের ওনাদেরকে আনা হয় ভাইবার, মানে 3 জনের মধ্যে একজন প্রধানকে, আর বাকি 2 জন যা আছে ওনারা সাধারণ টিচার থাকেন, মুহাদ্দিস থাকেন এভাবে, বা ইউনিভার্সিটির লেকচারার থাকেন এরকম। তো এখন আমাদের একটু মানে মাঝে মধ্যে দেখা যাবে একবারে যে বোর্ডে আমি যাব ওখানে হুজুর থাকতে পারে, মাঝে মধ্যে দেখা যাবে প্যান্ট শার্ট পরা থাকতে পারে, কিন্তু অনেক সময় আমরা মনে করি আর কি প্যান্ট শার্ট পরা, উনি মনে হয় কোরআন হাদিস কিছু জানে না, আরবি জানে না, কিন্তু দেখা যায় কি ওই মানে আমার যেটা অভিজ্ঞতা, মানে প্যান্ট শার্ট পরা যারা থাকে এরা পাঞ্জাবি পরা এদের চেয়ে আরো বেশি জানে। তো এই জন্য আপনি উত্তর দেওয়ার সময় কোনোভাবে এটা মাথায় আনবেন না যে উনি প্যান্ট শার্ট পরা, ওনাকে দেখতে হুজুর মনে হচ্ছে না, উনি কি আর এত কিছু জানে নাকি, আমি কোন রকম একটা প্রশ্ন করলো আমি একটু উত্তর দিয়ে দিলাম এদিক সেদিক করে, না, এটা আপনি কোনোভাবে মাথায় আনবেন না। ওখানে যারা প্যান্ট শার্ট পরা থাকে, যাদেরকে হুজুর মনে হয় না, এরা আরো বড় হুজুর থাকে, বরঞ্চ এরা আমাদের মাদ্রাসার হুজুরদের থেকে আরো দক্ষ, মানে ইউনিভার্সিটি লেভেলের এরা আরো দক্ষ থাকে, এরা আরবিতে আরো বেশি দক্ষ থাকে। সুতরাং কোন অবস্থায় এগুলো মাথায় আনা যাবে না যে উনি কিছু পারে না। কিছু না পারলেও অনেক সময় দেখা যায় ভাইবা বোর্ডে আপনার এও থাকে, মাদ্রাসা বোর্ডের মানে কর্মকর্তা থাকে, অনেক সময় আরো জেনারেলও থাকে, কিন্তু ওনারা অনেক কিছু জানেন কোরআন হাদিস সম্পর্কে,
তারপরে আরবি সম্পর্কে অনেক সময় আমরা মাদ্রাসায় 20 বছর 30 বছর পরে আমরা যা জানি না ওনারা তা জানেন, বা অনেক সময় না জানলেও ওনারা আগের দিন রাতে পড়াশোনা করে আসেন, মানে আপনাকে কি কি জিজ্ঞেস করবে এটার উপর একটা পড়াশোনা করে আসেন। তো সুতরাং প্রশ্ন করলে যা যা প্রশ্ন করবে সুন্দরভাবে সন্তোষজনকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। কোন অবস্থায় মানে মানে এদিক সেদিক করে নামকা ওয়াস্তে একটা উত্তর দিয়ে আমি চলে আসলাম, পরে খুশি হয়ে গেলাম যে উনি কি আর এত কিছু বুঝে নাকি, এগুলো যেন না হয়। এগুলো যেন না হয় কোনো অবস্থায়, মানে আমরা সুন্দরভাবে যতটুকু জানি সুন্দরভাবে উত্তর দিব। আবার অনেক সময় একটা বিষয় যদি দেখা যায় একবারেই না জানি, তখন আর কি বলবো, আসলে কিছুই বলার নাই, বলবো যে কি আফওয়ান। আফওয়ান মানে কি সরি, আফওয়ান মানে কি সরি, এরকম বলবো। এখন কথা হচ্ছে আপনাকে 6টা প্রশ্ন করলো, আপনি সবগুলাই যদি আফওয়ান আফওয়ান বলেন তাইলে কিন্তু হবে না। 6টা প্রশ্ন করলো, 5টা পারলেন, একটা আফওয়ান বললে এটা কি হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু সব জায়গায় শুধু আফওয়ান আফওয়ান চালাই দিলে হবে না। কিন্তু আপনাকে 7টা প্রশ্ন করলো, একটা আফওয়ান বলে আপনি পার পেয়ে গেলেন আর 6টার উত্তর দিলেন, তাহলে কোনো সমস্যা নাই, টেনশন মুক্ত থাকবেন, আপনি পাস করবেন। তো এই হচ্ছে কথা, মানে ভাইবা বোর্ডে তো অনেক সময় দেখা যায় যা প্রশ্ন করা হয়েছে সবগুলোর আপনি উত্তর পারবেন, এটা হয় না। মানে অনেক সময় কিছু না পারারও কি থাকে, সম্ভাবনা থাকে। তো একটা দুইটাকে আফওয়ান বলা যায়, সবগুলোতে আপনি আফওয়ান বললে এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তো এরপর হচ্ছে যে আমরা মোটামুটি ভাইবার জন্য প্রস্তুতি নিয়ে যাব। আমাদের যে সাধারণত যে বিষয়গুলো রয়েছে, কোরআন রয়েছে, হাদিস রয়েছে, ফিকা রয়েছে, তারপরে আরবি ভাষা ও সাহিত্য রয়েছে, তারপরে হচ্ছে যাই এই মোটামুটি এগুলোই। কোন ধরনের জেনারেল প্রশ্ন করা হয় না। মানে অনেকে আমাকে মাঝে মধ্যে নক করেন যে জেনারেল পড়বো কিনা, জেনারেল কোনো প্রশ্ন আপনাকে করবে না। মানে ওই যে জেনারেল বলতে আপনার জিকে আর কি, জেনারেল নলেজ, জেনারেল নলেজের কোনো প্রশ্ন করবে না আপনাকে। তবে জেনারেল নলেজের প্রশ্ন করবে না, এই ধরনের কিছু প্রশ্ন করা হয় যে আপনি কেন টিচার হতে চান, তারপরে অন্যান্য তো পেশা আছে, আপনি অন্যান্য গুলা বাদ দিয়ে এই পেশাতে কেন আসতে চান, বা আপনাকে বলবে যে এখানে তো স্যালারি কম অন্য মানে জবগুলোর তুলনায়, তারপরেও কেন আসতে চান, অথবা বলবে যে আপনি মানে এই ধরনের কিছু আইকিউ টেস্টের কিছু প্রশ্ন করবে আর কি, এগুলো করে, কিন্তু জেনারেল নলেজের কোনো প্রশ্ন করবে না। আইকিউ কিছু টেস্ট আপনাকে করবে, বা অনেক সময় বলবে যে আপনি মানে আমি আরবি প্রভাষক হতে চাই, এ সম্পর্কে আরবিতে 5টি বাক্য বলুন, 3টি বাক্য বলুন, এই সম্পর্কে আরবিতে কিছু বলুন, অথবা এই রোমটিতে যা কিছু আপনি দেখছেন এ সম্পর্কে আরবিতে কিছু বলুন, অথবা আপনার নিজের সম্পর্কে আরবিতে কিছু বলুন। এই প্রশ্নগুলো জেনারেল, এগুলো সব সময় করা হয়, এগুলো কমন কিছু প্রশ্ন আছে এই ধরনের। মানে আপনাকে তারপরে আপনি এখানে কিভাবে আসলেন আরবিতে জিজ্ঞেস করবে, জিজ্ঞাসা করবে আরবিতে, কাইফা জিতা হুনা, কাইফা জিতা হেনা, এখানে আপনি কিভাবে আসলেন, মানে প্রশ্ন করবে আরবিতে, উত্তরও দিতে হবে আরবি। এই ধরনের মানে হালকা কিছু এরকম প্রশ্ন করা হয়। তারপর আপনি মনে করেন ক্লাসরুমে গেলেন, আপনি একটা আরবিতে ক্লাস পরিচালনা করুন। তো এই ধরনের অনেক কিছু বিষয় আমরা ইতিমধ্যে পড়েছি, সামনে আর কয়েকটা বিষয় পড়বো, যেমন আমি মানে কেন মানে আরবি প্রভাষক হতে চাই, তারপরে আরবি আমি কেন টিচার হতে চাই, তারপরে এই রুম সম্পর্কে কিছু আরবিতে বলুন, মানে আপনার ভাইবা বোর্ডের যে রুমটা আছে এটা সম্পর্কে কিছু বলুন। এই ধরনের কয়েকটা বিষয় নিয়ে আমরা আরেকটু পড়াশোনা করব। তাহলে মোটামুটি বিষয় নাই, মোটামুটি আমরা আলোচনা করেছি। আমাদের যে আমি প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, তো আপনারা যে বিষয়গুলো বলেছেন মোটামুটি এগুলো আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের ভাইবা সম্পর্কে। তারপরে বিশেষ করে যেটা বলা হয় না, সেটা হচ্ছে আমাদের যে লিখিত পরীক্ষার যেই মানে প্রশ্নপত্রটা, এটার উপরে ভালো করে আমাদের পড়াশোনা করে যাইতে হবে। এটা একটা অন্যতম, এটা সবার আগে আমরা লিখিত পরীক্ষার যে আমাদের প্রশ্নপত্র, এটার উপরে পড়াশোনা করে যাব। এটার উপরে যে ধরনের প্রশ্ন হবে, আপনাকে কোন এক জায়গায় পড়তে দিবে, বলবে যে এখানে আপনি পড়ুন, পড়ার সাথে সাথে আপনার এরাবগুলো ঠিক আছে কিনা ওনারা খেয়াল করবে, তারপরে বলবে যে অনুবাদ করুন। তারপরে কোন কোন শব্দের তাহকিক জিজ্ঞেস করবে, তাহকিক বলতে তাহকিকে যে 7টি বিষয় আছে সব জিজ্ঞেস করবে না, একটা বিষয় জিজ্ঞেস করবে যে এটার ভাব কি, এটার বহজ কি, এটার অর্থ কি, এরকম বিক্ষিপ্ত ভাবে প্রশ্নগুলো করে। এরপরে তারকিব সাধারণত খুব বেশি এত জটিল আকারে যায় না, কিন্তু পুরা প্রশ্নটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে
মানে প্রশ্নটা পড়বেন সবার আগে, প্রশ্নটা ভালো করে পড়বেন। ওনাদের বোর্ডের টেবিলের উপর প্রশ্নটা থাকে, হুটহাট করে এটা থেকে ওনাদের আপনাকে প্রশ্ন করবে, যে কোনো এক জায়গা থেকে বলবে এখান দিয়ে পড়ুন, এটা বেশি বলে এখান দিয়ে পড়ুন। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সঠিক এরাব দিয়ে এটা আরবিগুলো পড়তে পারেন কিনা, সঠিক এরাব দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শিখবেন। আপনাকে পড়তে দিবে, অনুবাদের চেয়েও আগে বলে যে পড়ুন, মানে পড়ার সাথে সাথে ওনারা খেয়াল করবে যে আপনার এরাব গুলো ঠিক আছে কিনা। যদি এরাব ঠিক থাকে ওনারা কি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এটা একটা প্রশ্ন হয়ে গেল। এরপরে দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে অনুবাদ করুন। এরপরে তৃতীয় প্রশ্ন আসতে পারে যে আপনি এই শব্দটা তাহকিক বলুন, এই শব্দটার অনুবাদ বলুন, এইরকম আর কি। তো এইভাবে এগুলো প্রত্যেকটা এক একটা প্রশ্ন, এইভাবে সর্বোচ্চ মানে মোটামুটি 6-7টা প্রশ্ন করে, এর বেশি না। আর যারা ভাইভাতে প্রথমে থাকবে তাদেরকে 8-10টা প্রশ্ন করা হবে। তো আজকের লাইভ মোটামুটি এখানে শেষ করি। আর যদি কোনো বিষয় থাকে আমরা আরেকটি লাইভে এগুলো আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।